ডক্টর ইউনূসের সাবেক সহকারী ফয়েজ আহমদ তৈয়বের নামে দুর্নীতির পাহাড়। ১৬৫ কোটি টাকা প্রকল্প হয়ে গেল ৩২৬ কোটি টাকা। তাসনিম জারা, জাবিন সহ পদত্যাগী নেতারা এনসিপিতে ফিরছেন পাওয়া যাচ্ছে এমন আভাস। বাংলাদেশে নির্বাচনের পর প্রশ্ন উঠেছে, কোথায় আছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? কী বা করছেন তিনি? এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। এমন হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সকলকে। শীত শেষ হতেই ৩ বিভাগের ৩১ জেলায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিটিসিএল এর 5G প্রকল্পের নামে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের এক মহা দুর্নীতির চিত্র সামনে এসেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের প্রকৃত ব্যয় ছিল ১৬৫ কোটি টাকা, কিন্তু অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার অজুহাতে তা বাড়িয়ে করা হয় ৩২৬ কোটি টাকা। বুয়েটের ফিজিবিলিটি স্টাডিতে যেখানে ২০৩০ সাল পর্যন্ত ২৬ টেরাবাইট ব্যান্ডউইথের চাহিদা নির্ধারণ করা হয়েছিল, সেখানে সুকৌশলে ১২৬ টেরাবাইটের যন্ত্রপাতি কেনার ফন্দি আঁটা হয়। দুর্নীতি দমন কমিশন অনিয়মের গন্ধ পেয়ে তদন্ত শুরু করলে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। তবে ক্ষমতার পালাবদলের পর নাটকে নতুন মোড় নেয়। সাবেক উপদেষ্টা ও বর্তমান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুর্নীতির অভিযোগ পেয়ে চায়না ফ্যাক্টরি ভিজিটের জিও বাতিল করেন এবং তদন্তের উদ্যোগ নেন। কিন্তু তিনি পদত্যাগ করার পর দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। অভিযোগ রয়েছে, এই ফয়েজ আহমদ তৈয়ব দায়িত্ব নিয়েই মরিয়া হয়ে ওঠেন প্রকল্প চালু করতে। দুদকের অনুসন্ধান থামাতে খোদ দুদকের চেয়ারম্যানকে আধা সরকারি চিঠি দেন ফয়েজ আহমদ তৈয়ব। এমনকি মন্ত্রণালয়ের মাধ্যমে বিটিসিএল এর এমডিকেও চাপ প্রয়োগ করেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিদেশ ভ্রমণের অনুমতি না মিললেও ব্যক্তিগত সহকারীকে নিয়ে তিনি চীন সফর করেন, যার ব্যয় বহন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হুয়াওয়ে সংশ্লিষ্ট একটি সংগঠন। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, দুদকের অনুসন্ধান চলাকালে ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে মালপত্র আনা হয়, আর সেই মালপত্রের দাম বাবদ হুয়াওয়েকে প্রায় ১০০ কোটি টাকা পরিশোধ করতে ব্যাংক ম্যানেজারকে লাগাতার চাপ দিচ্ছে এই ফয়েজ আহমদ তৈয়ব। চীনের ব্যাংক সুইফটে টাকা চাইছে, আর দেশে হুয়াওয়ের লবিস্টরা ব্যাংকের ওপর চড়াও হচ্ছে। দেশে হারা ব্যাংক ম্যানেজার উপায় না পেয়ে একাধিকবার দুদকের দ্বারস্থ হয়েছেন, কিন্তু রহস্যজনক কারণে দুদকের তদন্ত প্রতিবেদনও আটকে আছে। সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফয়েজ আহমদ তৈয়ব দাবি করেন, বিশেষজ্ঞ কমিটি দিয়ে নিবিড় পরীক্ষার পরই সব করা হয়েছে। তবে এই ১০০ কোটি টাকার রহস্য এবং চাপের নেপথ্যের কারিগরকে, তা নিয়ে জনমনে এখন শুধুই প্রশ্ন। মেহেদী হাসান, কালবেলা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নাটকীয়ভাবে দল ছাড়েন এনসিপির একাধিক শীর্ষ নেতা। তাদের মধ্যে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তাজনুবা জাবিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই নেতাদের পদত্যাগ তখন রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে। তবে ভোট শেষ হতেই নতুন করে আলোচনায় এসেছে তারা আবার দলে ফিরছেন কিনা। এনসিপি এখন সংগঠন পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। তারা চাইছে দলকে আরো শক্তিশালী করতে। এ লক্ষ্যে পদত্যাগী নেতাদের ফেরাতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি। আগামী ২৬ ফেব্রুয়ারি ডাকা হয়েছে একটি গুরুত্বপূর্ণ সভা, আর সেখানে নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জানিয়েছেন, যারা দল ছেড়েছেন তাদের কারো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। আন্দোলনের সময় সবাই একসঙ্গে ছিলেন, ভবিষ্যতেও একসঙ্গে পথ চলার সুযোগ রয়েছে। তাদের জন্য দলের দরজা সবসময় খোলা আছে। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের আবারও দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তার সেই দায়িত্ব শেষ হয়েছে। এরপর থেকে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে, কোথায় আছেন ডক্টর ইউনূস? কি করছেন তিনি? জানা গেছে, দায়িত্ব শেষ হওয়ার পরও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও আপাতত সেখানেই আছেন তিনি।
নিয়ম অনুযায়ী আরও ৩ মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও সেটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ। গেল বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে। যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়। ইউনূসের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, যমুনায় বসেই তিনি সাজাচ্ছেন ভবিষ্যতের পরিকল্পনা। ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র এবং সাংগঠনিক কাজও করছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন ডক্টর ইউনূস। ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়ে ভাবছেন তিনি। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের 3-0 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ধারণার উপর ভিত্তি করেই নতুন উদ্যোগগুলো নেওয়া হতে পারে। তবে এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি। এরই মধ্যে বিদেশ থেকেও সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা। 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর থেকে এক মুহূর্ত বিশ্রামের ফুরসত পাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিছক কথার কথা নয়, বরং বাস্তবে রূপ দিতে যেন রকেটের গতিতে কাজ শুরু করেছেন তিনি। গত দুদিন সচিবালয়ের দাপ্তরিক ব্যস্ততার শেষে শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে টানা 6 ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার এক অনির্ধারিত বৈঠকে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ধীরগতিতে চলার কোনো অবকাশ নেই। প্রতিটি বিভাগ ও মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তিনি সরাসরি তদারকি করছেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী। এজন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের জরুরি নির্দেশনা দিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই নতুন সরকারের জনবান্ধব কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী বাস্তবায়ন, বিভিন্ন ধর্মগুরুর জন্য ভাতা চালু বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এই সম্মানী কত টাকা তা এখনও নির্ধারণ করেনি সরকার। ঈদের আগে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বিএনপি নির্বাচনী প্রধান অঙ্গীকার ফ্যামিলি কার্ড বিতরণে সরকারের পাইলট ভিত্তিক কর্মসূচি নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ঈদ উল ফিতরের আগেই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণে সরকারের পাইলট ভিত্তিক কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আগামী ঈদ উল ফিতরের আগেই সরকার পাইলট ভিত্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। সঞ্জিদা ইসলাম, কালবেলা। মানুষের জীবনের দাম কি তবে মাত্র 5 টাকা? বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটনি শেষে দেশে ফিরেছিলেন আলমগীর হোসেন। আপনজনের সাথে শান্তিতে থাকার কথা ছিল তার, অথচ সামান্য একটি বিদ্যুৎ বিলের লেনদেন নিয়ে যে এত বড় ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি। শনিবার রাতে স্থানীয় এক চায়ের দোকানে তুচ্ছ তর্কের জের ধরে শুরু হয় এই নির্মম হামলা। প্রবাসীর ভাগের বিদ্যুৎ বিল 5 টাকা কম হওয়াকে কেন্দ্র করে মেজাজ হারান বড় ভাই খোরশেদ আলম। বাগবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই খোরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরের উপর চড়াও হন। সবার সামনেই ছোট ভাইকে লক্ষ্য করে চলতে থাকে এলোপাতাড়ি কিলঘুষি আর লাঠির আঘাত। এরপর আপন ভাইকে রক্তাক্ত ও নিস্তেজ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তারা। ইফতারের সময় বড় ভাই গালাগাল নানান কিছু কইছে, এখন করার পরে চিল্লাচিল্লি হয়েছে, চিল্লাচিল্লি করতে সামান্য বললো 5 টাকা বলে, আমি আসি 5 টাকা মানে কত হয়েছে বাইরের লগে কিভাবে ঝগড়া লাগবো, এই ঝগড়ার কারণে এই অবস্থা করছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল এবং সেই ক্ষোভ থেকেই এমন নৃশংসতা সৃষ্টি হয়েছে বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।
এখন গাড়ি এলাম তাড়াতাড়ি আনো জামাইটি শেষ আনো জামাইয়ের অবস্থা ভালো না এখন গাড়ি এলাম তাড়াতাড়ি তোরা এনতে গাড়ি লিয়ে আয় আমি এনে গাড়ি পাই না এ কত হরে গাড়ি লিয়ে আসে নানি নামানের পরে দিত এই অবস্থা এ যাই তো অনেক পয়সা চা খাইবে এমন টাইমে দিছে বাড়ি কি বেড়াই দিছে কি চেহারা খেতে মেতে না যাই দে অবস্থা তো বাস আমি হাসপাতাল আনছি আনার পরে দে মৃত ঘোষণা দিচ্ছে আমি তা জানি না আমার একটা মেয়ে যে দুটা আর একটা মেয়ের 12 বছর অন্তর ছেলের 12 বছর। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। না ওইটা তো এই সংবাদ পাইয়া আমার তো জানাই নাই, আমরা পরে লাশ মেডিকেলে সংবাদ পাইয়া প্রাইভেট মেডিকেলে ছিল, ওখান থেকে পুলিশ পাঠাইছি, পরে সরকারি কমপ্লেক্সে মেডিকেল কমপ্লেক্সে নিয়ে গেছে, এখান থেকে পরে লাশ ওরা পোস্টমর্টম করতে চায় না, তবে আমরা আইনগত বিষয় আছে সেই জন্য পোস্টমর্টমের জন্য নিয়ে আসছি, লাশ পোস্টমর্টমে যাচ্ছে আর কি। এখনো মামলা হয়নি, এখন পোস্টমর্টমের জন্য প্রক্রিয়া দিন আছে আর কি। সামান্য 5 টাকার তুচ্ছ হিসাব মেলাতে গিয়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ দিতে হলো আপন ছোট ভাইকে। এ ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সনম সিদ্দিকী, কালবেলা। শীতের বিদায় লগ্নে বাংলাদেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকায় আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি লঘুচাপ বিষুবীর ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী কয়েকদিনের আবহাওয়ার চিত্র সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গার বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া পুনরায় শুষ্ক হয়ে উঠবে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকবে। সামগ্রিকভাবে লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে গরমের অনুভূতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানা গেছে, তবে 3 বিভাগেরই কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, সাথে দিনের তাপমাত্রা অন্য দিনের মতো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।